আমরা আমাদের সেকেন্ড ক্লাসে পার্ট বিটা পড়বো। তো পার্ট বি তে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। তো প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে আমরা আসলে দেখতে চাই মেইনলি যে আসলে একটা প্রজেক্ট আপনি যখন হাতে পাবেন, যে আপনার অ্যাজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার অথবা প্রজেক্ট ম্যানেজার কোনো একটা প্রজেক্ট আপনার হাতে আসলে কোন অ্যাপ্রোচে আপনি ওভারঅল প্ল্যানিংটা করবেন। এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি, মানে মোরলেস যদি আমরা চিন্তা করি, L1 L2 L4টা যদি বাদ দেই, L1 এবং L2 এবং L3 এখন পর্যন্ত যেটুকু পড়েছে এগুলো কিন্তু ওভারঅল বেসিক্যালি আমাদের ওভারঅল প্রজেক্ট সম্পর্কে একটু আন্ডারস্ট্যান্ডিং। বাট আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করতে যাব, এখন থেকে যদি আপনি চিন্তা করেন এই যে পার্ট বি, এই পার্ট বিটা থেকে শুরু হবে অ্যাকচুয়াল এক্সিকিউশন, যে কিভাবে আপনি প্রজেক্টটাকে এক্সিকিউশন করার প্ল্যানটা করবেন। সো তার আগে দেখেন, নর্মালি আপনি যখন একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার অথবা প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন, সবার আগে আপনার কাছে একটা ডকুমেন্ট থাকতে হবে, যে ডকুমেন্টের মাধ্যমে আপনি বুঝবেন যে আপনাকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করা হয়েছে। সো এখন দেখেন, প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের মধ্যে ওভারঅল যে জিনিসটা আপনাকে ইন্টিগ্রেট করতে হবে বেসিক্যালি, আমরা আমাদের L1 যে ক্লাসটা ছিল, L1 ক্লাসের সময় আমরা এই টেবিলটা দেখেছিলাম। এই টেবিলটার মধ্যে যেটা ছিল যে আপনি যখন কোনো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে যাবেন, প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আপনার সার্টেন কিছু নলেজ এরিয়া আমরা শিখব। সো এই যে নলেজ এরিয়াগুলো আছে, নলেজ এরিয়াগুলোর মধ্যে আমরা যেমন ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টটাকে যদি আমরা বাদ দিই, এটা বাদ দিয়ে যদি পরের গুলোতে চলে আসি, যে প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট, প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট, এই প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট আমরা L4 এ পড়েছি। L4টা অলরেডি আমরা পড়েছি কিভাবে প্রজেক্টের শিডিউলটাকে ম্যানেজ করতে হয়। আজকে আমরা প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টটা পড়বো, প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টটা পড়বো। সামনের ক্লাসগুলোতে আমরা প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট এবং স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো আমরা সামনের যে আগামী দিনের ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে শিখবো। তো এখন দেখেন, আমরা এইখানে যদি চিন্তা করি যে একটা প্রজেক্ট ইন্টিগ্রেশনের মধ্যে অথবা যে কোনো নলেজ এরিয়ার জন্য 5টা প্রসেস গ্রুপ থাকে, যাতে আপনি কাজগুলো সহজে গুছিয়ে নিতে পারেন। প্রথমটা হলো ইনিশিয়েশন প্রসেস গ্রুপ, যে আপনি যখন একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে যাবেন, ইনিশিয়েট করার জন্য যে প্রসেসগুলো থাকবে সেই প্রসেসগুলো কি কি আছে। যেমন আমরা যখন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করব, আমরা যদিও এখানে শিখছি, বাট আমরা যেহেতু প্রজেক্টটা শিখছি, বাট আমাদের এই বইটার অ্যাপ্রোচটা হচ্ছে যে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে অলরেডি আছেন অথবা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, আপনি ওভারঅল প্রসেসটা অলরেডি সবকিছু বোঝেন এবং আপনাকে জাস্ট এইখানে গুছিয়ে দেওয়া হচ্ছে যে আপনি কোনটার পরে কোনটা করবেন। বাট আমাদের যেহেতু আমরা জিনিসটা সম্পর্কে জানি না, সো আমরা কি করবো, একদম স্ক্র্যাচ থেকে শিখবো। যেমন দেখেন, এই ইনিশিয়েশন যখন আপনি প্রজেক্ট করতে যাবেন, তখন এই ইনিশিয়েশন বরাবর দেখেন কি কি জিনিস আছে। প্রত্যেকটা নলেজ এরিয়াতে যদি আপনি চিন্তা করেন 4 থেকে 13 পর্যন্ত নলেজ এরিয়াগুলোতে আসলে আপনার ইনিশিয়েশন প্রসেস গ্রুপের মধ্যে 2টা জিনিস থাকে, যে আইডেন্টিফাই স্টেক হোল্ডার, সেটা স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের মধ্যে আমরা পড়বো। আরেকটা আসছে প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, সেটার মধ্যে আসছে হলো প্রজেক্ট চার্টারটাকে কিভাবে ডেভেলপ করা যায়। সো তার মানে যখন আপনি প্রজেক্টটা ইনিশিয়েট করার চিন্তা মাথায় করবেন, তার মানে আপনি জানেন এই 4 থেকে 13 টোটাল 9টা বডি অফ নলেজে অথবা নলেজ এরিয়ার মধ্যে আপনাকে 2টা জিনিস ফোকাস করতে হবে। একটা হলো 4.1, যেটাকে আমরা বলতেছি ডেভেলপ প্রজেক্ট চার্টার, আর একটা হচ্ছে 13.1, যেটাকে আমরা বলতেছি আইডেন্টিফাই স্টেক হোল্ডার। সো এরপরে যখন আমরা দেখবো প্ল্যানিং প্রসেস গ্রুপে যাব, প্ল্যানিং প্রসেস মানে আমি ইনিশিয়েট করে ফেলেছি, ইনিশিয়েট করার পরে প্ল্যানিং করতে যাই প্রজেক্টটা, তখন এই বরাবর যা যা থাকবে, এই প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা নলেজ এরিয়ার প্রত্যেকটা পয়েন্ট আপনাকে কনসিডার করতে হবে যখন আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টটা প্ল্যান করতে যাবেন। তার মানে ইনিশিয়েট যখন করতে যাবেন একটা প্রজেক্ট, তখন আপনার কাছে 2টা পয়েন্ট থাকতেছে। বাট এইখানে দেখেন, প্ল্যানিং যখন করতে যাবো সেখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আপনার মাথায় রেখে প্ল্যানটা আপনাকে সাজাতে হবে, যাতে কোনো জিনিস আপনার মিস না হয়। প্রত্যেকটা নলেজ এরিয়া থাকবে এবং নলেজ এরিয়ার জন্য কোন পয়েন্টগুলো আপনাকে ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে থাকতে হবে সেটা রাখতে হবে। সেম একইভাবে যখন এক্সিকিউশনের জন্য যাব, তখন এই লাইন বরাবর যেগুলো থাকবে, মনিটরিং কন্ট্রোলের জন্য এই লাইন বরাবর যেগুলো থাকবে এবং ক্লোজিং এর জন্য এই লাইন বরাবর যেগুলো থাকে সেগুলো
আমাদেরকে স্টাডি করতে হবে। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে স্টাডি করব? এই জিনিসগুলোই আমরা সিকুয়েন্সিয়ালি আজকের ক্লাস থেকে সামনের ক্লাসগুলোতে সিকুয়েন্সিয়ালি শিখতে থাকবো। সো আমরা যদি একদম ভেরি বেসিক ভাবে চিন্তা করি, আমরা যদি একদম স্টার্টিং চিন্তা করি যে আমাদের প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট যেটা আছে, সেই প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট দিয়ে যদি আজকে একটু বোঝার চেষ্টা করি যে কি আছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের মধ্যে। সো প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের মধ্যে যেটা থাকবে সেটা হলো, দেখেন আমরা এই জায়গাটার মধ্যে আমরা এই 4 থেকে 13 নম্বর পর্যন্ত আমার টোটাল যে বডি নলেজ এরিয়া গুলো আছে, সেই নলেজ এরিয়া গুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, দেখেন 5, 6, 7, 8, 9, 10 এই প্রত্যেকটা নলেজ এরিয়া, যে প্রজেক্টের কোয়ালিটি কিভাবে ম্যানেজ করব, রিসোর্স কিভাবে ম্যানেজ করব, রিস্ক কিভাবে ম্যানেজ করব, কেনাকাটা কিভাবে করব, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। এবং এই ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের কাজ হলো এই প্রত্যেকটা স্ক্যাটার্ড আইটেম গুলাকে একটা আইটেমের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এই প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের মধ্যে যদি আমরা, তার মানে এইটা হলো হার্ট অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট। কিভাবে হার্ট অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট? প্রথমে আপনাকে কি করতে হবে, নলেজ এরিয়া গুলো, ইন্ডিভিজুয়াল নলেজ এরিয়া গুলো জানতে হবে। এই যে 9 থেকে 13 ইন্ডিভিজুয়াল নলেজ এরিয়া গুলো জানতে হবে, যেগুলো আমরা শিখবো। এবং এই সবগুলা 4 এর মাধ্যমে আপনি ক্যাপাবিলিটি গেইন করবেন যে কিভাবে এই 5 থেকে 13 পর্যন্ত জিনিসগুলোকে গুছিয়ে সাজানো যায় প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করার জন্য। তো আমরা ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা থাকবো, তার মানে প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের কাজটা হলো আমার বাকি যে নলেজ এরিয়া গুলো আছে, যেমন স্কোপ, শিডিউল, কস্ট, কোয়ালিটি এবং বাকি যে নলেজ এরিয়া গুলো আছে সেগুলোকে গোছায় নিয়ে আসা, যাতে পুরো জিনিসটা একদম সিনক্রোনাইজড আকারে থাকে এবং কোনো জিনিস যাতে মিস না হয়। সো কোন একটা প্রজেক্টের স্টার্ট থেকে ইন পর্যন্ত যতগুলো নলেজ এরিয়া আছে, প্রত্যেকটা নলেজ এরিয়াকে কিভাবে একটা আমব্রেলার নিচে নিয়ে এসে কাজ করা যায়, সেটাই হলো প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের কাজ। সো প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের মধ্যে আমরা বলছিলাম যে প্রত্যেকটা নলেজ এরিয়াকে আমরা কি করেছি, 5টা ভাগে ভাগ করতে পারি, 5টা ফেজে ভাগ করতে পারি। তো ইনিশিয়েশন ফেজ যদি আমরা চিন্তা করি, ইনিশিয়েশন ফেজের জন্য আমার প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে আমাকে জানতে হবে যে প্রজেক্ট চার্টার সম্পর্কে জানতে হবে, যে হোয়াট ইজ প্রজেক্ট চার্টার। যখন আমরা প্ল্যানিং ফেজ করব, এই ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের 5টা ফেজের মধ্যে একটা হচ্ছে ইনিশিয়েশন। ইনিশিয়েশনের জন্য প্রজেক্ট চার্টার সম্পর্কে আমাকে জানতে হবে। প্ল্যানিং ফেজে যখন কাজ করব তখন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান সম্পর্কে আমাকে জানতে হবে। যখন এক্সিকিউশন করব, এক্সিকিউশনের জন্য আমাকে ডিরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক এবং ম্যানেজ প্রজেক্ট নলেজ গুলো জানতে হবে। তার মানে দেখেন, যখন এক্সিকিউশনটা করব, ইনিশিয়েশনের জন্য প্রজেক্ট চার্টার, প্ল্যানিং এর জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এক্সিকিউশনের জন্য ডিরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, কিভাবে আমি প্রজেক্ট গুলাকে কাজ করাবো। এবং 4.4 এ যেটা দেয়া আছে, ম্যানেজ প্রজেক্ট নলেজ। নলেজ মানে হচ্ছে এই প্রজেক্ট থেকে আপনি কি শিখলেন, কি জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন। মনিটরিং এবং কন্ট্রোলের মধ্যে যেটা আসতেছে, মনিটরিং কন্ট্রোলের মধ্যে আসতেছে কি কি উপায়ে আপনি চেক এন্ড ব্যালেন্স করবেন, যে প্রজেক্টের মধ্যে কি কি ধরনের চেকিং গুলো করতে হয় আপনাকে। এবং তারপরে যদি কোথাও কোনো চেঞ্জ থাকে, ধরেন আমরা যেটা বলছি, যদি প্রেডিক্টিভ নেচার গুলো হয়, প্রেডিক্টিভ মেথডোলজি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জটা হয়, বাট কস্টলি চেঞ্জ হয়। আর যদি অ্যাডাপটিভ চেঞ্জ হয়, অ্যাডাপটিভ মডেল যদি আপনি ফলো করেন, তাহলে চেঞ্জটা কিন্তু খুব বেশি কস্টলি হয় না। এবং সেটার একটা প্রসিডিউর আছে কিভাবে আমি এই চেঞ্জটাকে কন্ট্রোল করতে পারবো। ফাইনালি প্রজেক্টটা যখন এই স্টেপ থেকে, ইনিশিয়েশন থেকে যখন ক্লোজিং ফেজের মধ্যে চলে আসবে, তখন কিভাবে প্রজেক্টটাকে ক্লোজ করব। সো এই পার্ট গুলাই হচ্ছে আপনার আমার প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের মধ্যে আমরা দেখব। এখন দেখেন, কোন একটা প্রজেক্টের যদি আমরা লাইফ সাইকেল চিন্তা করি, কোন একটা প্রজেক্টের যদি একটা লাইফ সাইকেল চিন্তা করি, ধরেন কোন একটা প্রজেক্ট স্টার্ট হওয়ার আগে প্রথমে কি হয়, একটা প্রজেক্ট নিয়ে একটা অ্যানালাইসিস হয়। কোন একটা প্রজেক্ট স্টার্ট করার আগে প্রজেক্ট নিয়ে একটা অ্যানালাইসিস হয়। অ্যানালাইসিসটা কিভাবে করা হয়, যেটাকে আমরা বলতেছি প্রি প্রজেক্ট ওয়ার্ক। প্রি প্রজেক্ট ওয়ার্কটার মধ্যে কি থাকে, ধরেন নিডস অ্যাসেসমেন্ট থাকে প্রথমে, যে আপনি কেন প্রজেক্টটা করবেন। ধরেন কোন একটা প্রজেক্ট হওয়ার আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কেন প্রজেক্টটা করবেন। প্রজেক্টটা করার জন্য আপনার কি করা হয়, আমরা যেমন কিছুক্ষণ আগে L2 তে পড়ে এসেছি যে আমাদের টেকনিক্যালি প্রজেক্টটা ফিজিবল কিনা, ফাইন্যান্সিয়ালি প্রজেক্টটা ফিজিবল কিনা, মার্কেটিং এর পার্সপেক্টিভ থেকে প্রজেক্টটা ফিজিবল কিনা, ইকোনমির পার্সপেক্টিভ থেকে প্রজেক্টটা ফিজিবল কিনা, তারপর আপনি সোশ্যালের পার্সপেক্টিভ থেকে প্রজেক্টটা ফিজিবল কিনা। সো এই প্রত্যেকটা পার্টের জায়গা থেকে আমাদেরকে একটা বিজনেস কেস ফাইন্ড আউট করতে হয়। বিজনেস কেসটা কি, ধরেন আমার চাহিদা কি, নিড অ্যাসেসমেন্ট। ধরেন আমি একটা 250 কেভিএ সাব স্টেশন করতে চাই ইউনিভার্সিটির জন্য, তো আমার মন চাইলে আর আমি করে ফেলবো, এটা তো হয় না, তাই না? তো এই জিনিসটা কিন্তু কোন একটা নিডের মাধ্যমেই আসবে। এই নিড অ্যাসেসমেন্টটাই আমরা করব কি, বিজনেস কেসের মাধ্যমে ফাইন্ড আউট করব। যে আমরা যেটা কয়েকটা বিজনেস কেস দেখেছিলাম, যে 250 কেভিএ
অথবা 250 কিলোওয়াট একটা সোলার প্যানেল করতে চাই, প্রত্যেক মাসে আমার যদি 60,000 টাকা করে সেভ হয় এবং এটা ইনস্টল করতে যদি আমার 60 লাখ টাকা লাগে, তাহলে প্রতি বছর এটা থেকে আমি কি পরিমাণ সেভ পাবো। এই যে সেভটা আছে সেটার উপর থেকে বেস করে আমরা কি করব, পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করব, তারপর এআরআর ক্যালকুলেশন করব, তারপর আইআরআর ক্যালকুলেশন করব, তারপর আমরা আরো কয়েকটা পার্ট করেছিলাম, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করেছিলাম, প্রফিটেবিলিটি ইন্ডেক্স আমরা ক্যালকুলেট করেছিলাম। তো এই যে পার্ট গুলো আছে সেটা হলো সবগুলো ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটির মধ্যে আসে, যেটা বিজনেস কেস হিসেবে আমরা ফাইন্ড আউট করি। এবং এইখান থেকে আমরা করি হচ্ছে কি বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। বেনিফিট ম্যানেজমেন্ট মানে হচ্ছে কি, ধরেন এইখানে বিজনেস কেস যেটা করব, নিড অ্যাসিস কেন, যে আমার ইউনিভার্সিটি থেকে যেহেতু কন্টিনিউয়াস ডিপার্টমেন্ট বাড়ছে, ইউনিভার্সিটি হল বাড়ছে, ল্যাবরেটরি গুলো বাড়ছে, ক্লাসরুম বাড়ছে, এই জন্য আমার 250 কিলোওয়াট লোড দরকার। এইটাকে আমার বিজনেস কেস দিয়ে জাস্টিফাই করতে হবে যে আমি 250 কিলোর যে লোড আনবো সেটার বিজনেস কেসটা কি হবে, যেগুলো ফাইন্যান্সিয়ালি দেখালাম, মার্কেটিং পার্সপেক্টিভ থেকে কেমন আসবে, ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকে কেমন আসবে, সব জায়গা থেকে যে মার্কেটিং ফিজিবিলিটি আসতে হবে, টেকনিক্যাল ফিজিবিলিটি আসতে হবে, ব্যাপারটা এরকম না। যে সব জায়গাগুলোর জন্য যেটা প্রযোজ্য সেটা আমরা বিজনেস কেসে অন্তর্ভুক্ত করবো। এর মধ্যে আসছে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে যেটা আসবে সেটা হলো ডিরেক্টলি আপনি এই প্রজেক্ট থেকে কি কি বেনিফিট গুলো পাচ্ছেন, টেকনিক্যালি কি কি বেনিফিট পাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি কি কি বেনিফিট গুলো পাচ্ছেন, মার্কেটিং পারপাস থেকে কি কি বেনিফিট পাচ্ছেন। শুধুমাত্র বেনিফিট পোর্শন গুলো আমার এখানে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে চলে আসবে। তো এখন দেখেন আমরা যদি হিসাব করি যে তাহলে এই তিনটা পার্ট কিন্তু আমরা L2 তে মোটামুটি কভার করে এসেছি। সো L2 তে কভার করে আসার পরে তার মানে আমরা কিন্তু প্রি প্রজেক্ট ওয়ার্ক যেগুলো আছে, যে প্রজেক্টটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল কিনা অথবা প্রজেক্টটা আমরা করব কিনা, সেটা আমরা মোটামুটি জাস্টিফাই করে আসছি। এখন এখানে দেখেন দুইটা ঘটনা ঘটে। এখান থেকে যদি আমি একটা লাইন ড্র করি, একটাকে আমরা বলি হচ্ছে প্রি প্রজেক্ট ইঞ্জিনিয়ার, মানে প্রি প্রজেক্ট ইঞ্জিনিয়ার অথবা ফিজিবিলিটি বিজনেস কেস অ্যানালিস্ট, এটাকে অনেক সময় বলা হচ্ছে বিজনেস কেস অ্যানালিস্ট। এই বিজনেস কেস অ্যানালাইসিসটা কি করা হয়, প্রজেক্টটাকে অ্যাপ্রুভাল করায় দেয়। ঠিক আছে, প্রজেক্টে অ্যাপ্রুভাল করার পরে ধরেন আমাদের যে ইউনিভার্সিটি থেকে কোনো একটা জায়গা থেকে বলা হলো যে 250 কিলো একটা সাবস্টেশন করা দরকার, করার পরে সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাছে যায়, ঠিক আছে তাহলে আপনারা প্রজেক্টটা করেন। কিন্তু প্রজেক্টটা কিন্তু আগে প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে ফাইনালাইজটা করে আসতে হয়, যে আপনাকে স্পন্সর ভদ্রলোক কি করেন, এই প্রি প্রজেক্ট ওয়ার্ক গুলো করে সবকিছু ফাইনালাইজ করে দেন। এখন এইটা করে সে ডিসিশন নিয়ে ফেলেছে যে আমি প্রজেক্টটা করব। সো এটা কিন্তু বিজনেস কেস অ্যানালিস্ট অথবা প্রি প্ল্যানিং ইঞ্জিনিয়ার যিনি আছেন সেই ইঞ্জিনিয়ারের কাজ। তো আমাদের যখন প্রজেক্ট ম্যানেজার হিসেবে অথবা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবো, আমাদের দুই জায়গায় কাজ হতে পারে। একটা হলো আমি এই 1 নাম্বার পয়েন্টে অথবা এই 2 নাম্বার পয়েন্টে কাজ করতে পারি। সো এইখান থেকে বেসিক্যালি প্রজেক্টটার কাজ শুরু হয়, আর এখান থেকে হলো বিজনেস কেস অথবা আলাদা অ্যানালিস্টের কাজটা শুরু হয়। সো আমরা এই জায়গাতেও কাজ করতে পারি অথবা এই জায়গাতেও কাজ করতে পারি। সো মোটামুটি এই জায়গার পার্টটুকু আমরা একটু দেখে আসছি। এখন আমরা যেটা করব, এই পার্ট থেকে আমরা আমাদের কাজগুলো শুরু করব। এখন ধরেন প্রজেক্টের যে অ্যানালাইসিস গুলো হয়েছে, যে প্রি প্রজেক্ট ইঞ্জিনিয়ার বলে ফেললো যে আমার এই প্রজেক্টটা ফিজিবল, ঠিক আছে, দ্যাটস ফাইন। এখন স্পন্সর সাহেব কি করলেন, কোন একজনকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব দিয়ে বললো ঠিক আছে প্রজেক্টটা করেন। তার মানে কিন্তু এই জায়গা থেকে আমার প্রজেক্টের কাজটা শুরু হয়ে গেল, যেটাকে আমরা বলতেছি স্টার্টিং দ্য প্রজেক্ট। এই স্টার্টিং প্রজেক্টটাকে আমরা এখানে একটা ডকুমেন্টের মাধ্যমে দায়িত্বটা হ্যান্ড ওভার করা হয়, যে স্পন্সর সাহেব প্রজেক্ট ম্যানেজারকে এই প্রজেক্ট চার্টারের মাধ্যমে দায়িত্বটা হস্তান্তর করেন, যে ইউ আর দ্য ইনচার্জ অফ দিস প্রজেক্ট। তার মানে দেখেন ইন্টারেস্টিং পার্ট, যখন এই স্পন্সর কিন্তু এই পর্যন্ত বুঝে ফেলছে যে এখানে ইনভেস্ট করলে এটা প্রফিটেবিলিটি আসবে, তখন সে একজন লোককে প্রজেক্ট ম্যানেজার হিসেবে অ্যাসাইন করে তাকে একটা প্রজেক্ট চার্টার দিয়ে বলে যে তুমি এটা করতে পারবা, এটা করতে পারবা না। সো আমরা যদি একটা প্রজেক্ট চার্টারের এক্সাম্পল দেখি, আমরা যদি একটা প্রজেক্ট চার্টারের টেমপ্লেট দেখি, এটা যদি একটা প্রজেক্ট চার্টারের টেমপ্লেট হয়, তাহলে প্রজেক্ট স্পন্সর কি করবেন, যেহেতু তার সে বিজনেস কেস অনুযায়ী ডিসিশন নিয়ে ফেলছেন যে প্রজেক্টটা তিনি করবেন, তো এটা একটা প্রজেক্টের নাম দিয়ে দিতে পারেন যে 250 কেভিএ সোলার প্যানেল ইনস্টলেশন এট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপলি কমপ্লেক্স।
প্রজেক্টের স্পন্সরকে ইউনিভার্সিটি, ডেট কত তারিখে হলো প্রজেক্ট ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হলো, প্রজেক্ট ম্যানেজারকে আর প্রজেক্টের কাস্টমারকে ইউনিভার্সিটি, হতে পারে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স, অথবা হতে পারে AB4, অথবা হইতে পারে টেক্সটাইল ডিপার্টমেন্ট, অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যে কোনো জায়গায় হতে পারে। প্রজেক্টের পারপাস অথবা জাস্টিফিকেশনটা কি, প্রজেক্টের পারপাসটা কোত্থেকে আসলো? আমরা দেখেন কিছুক্ষণ আগে দেখে আসলাম যে এইখানে একটা নিড থাকবে, তাই না? এই নিডের উপরে বেস করেই কিন্তু আমাকে কি করতে হবে, প্রজেক্টটাকে আগায় নিয়ে যেতে হবে, তাই না? তো এখন দেখেন আমরা যদি চিন্তা করি এই নিডটা যদি থাকে, তাহলে অ্যাজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে আপনি যখন এই প্রজেক্ট চার্টারটা হাতে পাবেন তখন বুঝে নেবেন যে ইউ আর অ্যাসাইন্ড অ্যাজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার অথবা ম্যানেজার এটার জন্য। তখন ইনিশিয়ালি আপনাকে একটু ব্রিফ করা হবে এই ডকুমেন্টে যে প্রজেক্টটা কেন করা হচ্ছে, নিড অ্যাসেসমেন্ট বলা থাকবে যে এইটা করলে বছরে 60,000 টাকা ইলেকট্রিসিটি সেভ হবে, এখন এটা করতে চাই আমরা এই জন্য, এতে করলে দেখা গেল যে আমার সাস্টেনেবিলিটি অথবা গ্রিন ইউনিভার্সিটি যে ক্যাম্পাস আছে সেটা নিয়ে আমরা অনেক দূর আগাতে পারবো, এই ধরনের অনেক কিছু হয়তো আপনাকে দিয়ে দিতে পারে। তারপরে প্রজেক্টের ডেসক্রিপশন দিয়ে দিল। প্রজেক্টের ডেসক্রিপশন কি, আমরা আপনার মনে আছে কিনা যে আমরা আপনাদেরকে একটা বিজনেস কেস দিয়েছিলাম L2 তে একদম ডিটেইলস দিয়ে দিয়েছিলাম যে আসলে কত টাকা ইনভেস্ট করব, পে ব্যাক পিরিয়ড কি, তারপর হচ্ছে কতদিন আমার হার্ডল রেট কি, অথবা ইন্টারনাল রেট অফ রিটার্ন কতটুকু হওয়ার কথা, সেই পার্টগুলো কিন্তু এই প্রজেক্ট ডেসক্রিপশনের মধ্যে এখানে থাকবে যে আসলে প্রজেক্টটা কি, আসলে কি করব। হাই লেভেল রিকোয়ারমেন্ট হলো রিকোয়ারমেন্ট দুই রকমের হয়, একটা হলো হাই লেভেল রিকোয়ারমেন্ট আর একটা হলো লো লেভেল রিকোয়ারমেন্ট। হাই লেভেল রিকোয়ারমেন্ট মানে হলো ধরেন আপনি যখন কোনো রিকোয়ারমেন্ট গুলো ফাইন্ড আউট করতে যাবেন, রিকোয়ারমেন্ট গুলো আসলে কারা দেয়, রিকোয়ারমেন্ট গুলো আসবে হলো স্টেক হোল্ডারের কাছ থেকে, যে আপনার ট্রিপলি ডিপার্টমেন্টের প্রজেক্ট, ট্রিপলি ডিপার্টমেন্ট জানে যে তার কি লাগবে। সো এই ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে যখন রিকোয়ারমেন্ট গুলো দিবে তখন বলে দিবে যে আমার 250 কেভিএ সোলার প্যানেল লাগবে, 250 কিলোর সোলার প্যানেল লাগবে, রিলেটেড ইনভার্টার লাগবে, মাউন্টিং স্ট্রাকচার লাগবে, এবং একটা কন্ট্রোল বোর্ড লাগবে যেটা আমি ডাইরেক্ট এখান থেকে সুইচ করতে পারবো, যে কখন আমি আরএবি লাইনে যাব, কখন আমি সোলার প্যানেল লাইনে যাব। সো এই পার্টটা হলো হাই লেভেল রিকোয়ারমেন্ট, যেটা খুব ডিটেলসে ভাঙবে না, একদম টপ লেভেল থেকে 3টা অথবা 4টা ফাইন্ড আউট করে দেবে যে 250 কেভিএ সোলার প্যানেল অথবা 250 কিলোওয়াট সোলার প্যানেল, তারপরে আমি যেটা করতে পারি হয়তো আমার ইনভার্টার লাগবে, মাউন্টিং স্ট্রাকচার, জাস্ট এই পার্টগুলো দিয়ে দেওয়া, হয়তো খুব বেশি ডিটেলসে দেন, এই জন্য এটাকে হাই লেভেল বলে। লো লেভেল রিকোয়ারমেন্টে হলো যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ করবেন প্রত্যেকটা কাজের জন্য কতটুকু মাউন্টিং স্ট্রাকচার থাকবে, কত ফিট স্ট্রাকচার থাকবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, কত কিলোওয়াট সোলার প্যানেল দিবেন, ইন্ডিভিজুয়াল প্যানেল গুলো কত হবে, এটা কি মনোক্রিস্টালাইন হবে না পলিক্রিস্টালাইন হবে, না কোন প্যানেল করতেছেন, কোন ব্র্যান্ডের ইনভার্টার হবে, প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে মেনশন থাকে হচ্ছে লো লেভেল রিকোয়ারমেন্টে। বাট অ্যাজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে যখন আপনি প্রজেক্ট চার্টারটা পাবেন তখন এটা হাই লেভেল রিকোয়ারমেন্টে এত ডিটেলসে থাকবে না। হাই লেভেল রিস্ক গুলো কি কি থাকবে, ধরেন আপনি প্রজেক্টের জন্য কি কি ধরনের রিস্ক থাকতে পারে, যেমন ধরেন আপনি 10 তলার উপরে করতেছেন প্রজেক্টটা, 10 তলার ছাদের উপরে আপনি সোলার প্যানেলটা বসাচ্ছেন, তো এই সোলার প্যানেল থেকে আপনি দেখা গেল যে রিস্ক থাকতে পারে যে আপনার প্রজেক্টের যে মালামাল গুলো এখান থেকে মুভ করাবেন, সেক্ষেত্রে যে ক্রেনটা দরকার সেই পর্যাপ্ত ক্রেন সাপোর্ট হয়তো আপনার নাও থাকতে পারে, দ্যাট রিস্ক থাকবে। সো সেই রিস্কটা আমরা এখানে হয়তো দেওয়া থাকতে পারে, অথবা বলা হতে পারে যে টেকনোলজিতে আমরা বলছি এখন লেটেস্ট টেকনোলজির যে সোলার প্যানেল যেটা আছে বাই ক্রিস্টালাইন অথবা বাই ফোকাল যে সোলার প্যানেল যেগুলো আছে সেই প্যানেল গুলো হয়তো এখানে নাও পেতে পারেন, অ্যাভেলেবল নাও থাকতে পারে, অথবা যেটা হতে পারে যে পরিমাণ ডিসি কেবল আমরা যেটা বলছি সেই ডিসি কেবল একটা ব্র্যান্ড দিয়ে দিতে পারে, হয়তো সেই ব্র্যান্ডটা আমরা এখানে নাও পেতে পারি, এই ধরনের কিছু রিস্ক দেওয়া থাকবে। রিস্কটা মানে কি, রিস্ক মানে হচ্ছে যে সব জিনিসগুলো আমার প্রজেক্টকে ডিলে করাই দিতে পারে অথবা সাকসেসফুল করতে বাধা দিতে পারে, সেই ধরনের কয়েকটা রিস্ক এখানে বলে দেওয়া থাকতে পারে অথবা অ্যাজাম্পশন দেওয়া থাকতে পারে। এরপরে দেওয়া থাকতে পারে প্রজেক্টের স্কোপ গুলা কি কি, সাকসেস ক্রাইটেরিয়া কি, পার্সন অ্যাপ্রুভিং কি। যেমন ধরেন প্রজেক্টের যে স্কোপটা আছে, স্কোপটা বলে দেওয়া হলো যে আমার 250 কেভি সোলার প্যানেল লাগবে, সাকসেস ক্রাইটেরিয়া কি, যে আপনি যেখান থেকে জেনারেশন যদি করেন পার ডে আপনি হয়তো মিনিমাম 5 কিলোওয়াটের জেনারেশন করবেন, এটা যদি দেখাই দিতে পারে তাহলে এটা সাকসেস ক্রাইটেরিয়া। পার্সন কে অ্যাপ্রুভ করবেন, আপনাদের ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে সেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভদ্রলোক যিনি আছেন তিনি এটাকে ভ্যালিডেট করবেন, যেটাকে বলতেছে পার্সন অ্যাপ্রুভিং, কে এটাকে ভ্যালিডেট করবেন। কতদিন টাইম লাগবে, ধরেন এটা হয়তো 1 মাস সময় লাগবে। কি সাকসেস ক্রাইটেরিয়া কি, যে আপনি যদি 30 দিনের মধ্যে করতে পারেন সেটাই সাকসেস ক্রাইটেরিয়া।
কোন ভদ্রলোক অ্যাপ্রুভ করবেন সেটা এখানে দেয়া থাকবে, মানে অথরিটিটা কি, কে কমপ্লিট করে দিবেন, বাজেট কত টাকা আছে, সাকসেস ক্রাইটেরিয়া কি, যদি কোনো ভ্যারিয়েন্স থাকে +- 5% হয়তো ভ্যারিয়েন্স থাকতে পারে, কে অ্যাপ্রুভ করতে পারেন সেটা তো কস্ট এন্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট যিনি আছেন তারা হয়তো হতে পারে। এর বাইরেও যদি আরো কোনো ক্রাইটেরিয়া থাকে সেটা হয়তো এখানে থাকতে পারে। এর বাইরে যেটা থাকতে পারে সামারি অফ মাইলস্টোন। মাইলস্টোন মানে হচ্ছে, আমরা যদি আমাদের প্রেজেন্টেশনটা আরেকবার ফিরে যাই, ধরেন আমাদের এই যে প্রেজেন্টেশনটা যেটা দেখছি, দেখেন এই প্রজেক্ট চার্টারটা এর মধ্যে কিন্তু আছে যে আপনি একটা প্রজেক্ট স্টার্ট করার জন্য স্পন্সর আপনাকে কি কি জিনিস ইনফর্ম করতেছে, যে আপনি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে যেগুলো আপনার জানা দরকার। এখন এখানে দেখেন স্টার্টিং দ্য প্রজেক্ট, অর্গানাইজিং দ্য প্রজেক্ট, ক্যারিং আউট দ্য প্রজেক্ট, কমপ্লিটিং দ্য প্রজেক্ট। সো যদি এখানে আমি টোটালটাকে 4টা ফেজে ভাগ করি, ধরে নিচ্ছি প্রত্যেকটা ফেজকে আমরা বলতেছি এক একটা ফেজ অথবা মাইলস্টোন। ধরেন ফেজ মানে হচ্ছে একটা ফেজ থেকে আরেকটা ফেজে মুভ করা, সেটাকে আমি ফেজ বলতেছি। আবার যেটা হতে পারে যে এই এক একটা ফেজ যখন এই স্টার্টিং দ্য প্রজেক্ট, এখান থেকে এই পুরো জায়গাটার মধ্যে আমি হয়তো 3টা মাইলস্টোন দিয়েছি, যেখানে 1টা 2টা এই 3টা মাইলস্টোন মিলে হয়তো একটা ফেজ কমপ্লিট হয়েছে। এই ফেজ গুলাকে আমরা বলতেছি হলো, এই 3টা মাইলস্টোন মিলে একটা ফেজ কমপ্লিট হলো। মাইলস্টোন মানে হচ্ছে এই 3টা কাজ কমপ্লিট করলে স্টার্টিং দ্য প্রজেক্ট যে পার্টটুকু আছে অথবা এই ফেজটা কমপ্লিট হবে। সো এই 3টা কাজ আমরা আলাদা আলাদা ভাবে করবো, সেটাকে আমরা বলতেছিল মাইলস্টোন। সো এইখানে যদি আমরা আসি, ধরেন এইরকম পুরো প্রজেক্টটা কমপ্লিট করতে হয়তো এখানে অনেকগুলো মাইলস্টোন দেওয়া আছে এবং মাইলস্টোন গুলোর ক্ষেত্রে বলা আছে ডিউ ডেট কবে, যে আপনি টোটাল প্রজেক্টটাকে 10টা ভাগে ভাগ করবেন, এই 10টা ভাগের নাম দেওয়া আছে এবং এখানে টাইম দেওয়া থাকবে যে অমুক ডেটের মধ্যে এই পার্টটুকু কমপ্লিট করবেন, অমুক ডেটের মধ্যে এই পার্টটুকু কমপ্লিট করবেন। ধরে নেন আপনি সোলার প্যানেল যে বসাবেন, আপনি হয়তো পারচেস করে ফেলবেন হয়তো ফেব্রুয়ারি ইন্ডে, তারপর আপনি ইনস্টলেশন করে ফেলবেন হয়তো মার্চ ইন্ডে, তারপর আপনি ইনস্টলেশন কমিশনিং করবেন হচ্ছে এপ্রিল ইন্ডে, তারপর আপনি ট্রেনিং এন্ড কমিশনিং করবেন হচ্ছে মে ইন্ডে। সো এই পার্টগুলোকে মাইলস্টোন দেওয়া, যাতে আপনি প্রত্যেক মাস শেষে অথবা প্রত্যেক একটা টাইম পরে আপনি ফলো আপ করতে পারেন যে আসলে, অথবা আপনাকে ট্র্যাক করতে পারেন যে প্রজেক্টটা কত দূর আগাচ্ছে অথবা আগাচ্ছে কিনা। এরপরে দেওয়া থাকবে এস্টিমেটেড বাজেট, যে এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য কত টাকা আপনার বাজেট দেওয়া থাকবে। ধরেন আপনার এখানে দেওয়া থাকলো যে 50 লাখ টাকা আপনাকে বাজেট দিয়েছে। এই 50 লাখ টাকার পরে স্টেক হোল্ডার দেওয়া আছে। স্টেক হোল্ডারটা কি, কারা? স্টেক হোল্ডার আমরা আগেই বলেছি যে এই প্রজেক্টের দ্বারা ডাইরেক্টলি ইম্প্যাক্টেড অথবা এফেক্টেড, অথবা যারা ডাইরেক্টলি প্রজেক্টের সাথে ইনভলভ, তাদেরকে আমরা স্টেক হোল্ডার বলতেছি। এরকম স্টেক হোল্ডার নাম দেওয়া থাকবে, যেমন ধরেন ট্রিপলি ডিপার্টমেন্টের প্রজেক্ট, সো হেড অফ ট্রিপলি ডিপার্টমেন্ট, এখানে অলরেডি হয়তো একজন অ্যাসাইন থাকবেন টিচার, যিনি পুরো প্রজেক্টটা লুক আফটার করবেন। তারপর হয়তো যদি এটাকে লাইভ আমরা রিসার্চ ল্যাবরেটরি অথবা ল্যাবরেটরি হিসেবে ইউজ করতে চাই, সেটার জন্য হয়তো একজন ল্যাবরেটরি টিচারের দায়িত্ব থাকবেন, অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকবেন ইউনিভার্সিটির, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকবেন, তারপর হচ্ছে এখানে আপনার HR হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থাকবেন। সো এবং প্রত্যেকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবেন, এবং প্রত্যেকটা এই স্টেক হোল্ডারের কোথাও যদি আমরা কোনো আটকে যাই কোথাও কিছুতে, তাহলে এই কাজ বেসিসে যার যে রোল আছে, যেমন একজন লোক হচ্ছে ম্যান পাওয়ার অ্যালোকেট করার জন্য, একজন লোক ফাইন্যান্স টাকা পয়সা দেওয়ার জন্য, একজন হয়তো ট্রিপলি হেড যিনি আছেন তিনি হয়তো জেনারেশন পার্টটুকু বুঝিয়ে দেওয়ার জন্য, প্রজেক্ট কমপ্লিট করার জন্য হয়তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কমপ্লিট করার জন্য, এই প্রত্যেকটা রোল গুলো এখানে দেওয়া থাকবে। এরপর আরেকটা জিনিস দেওয়া থাকবে, প্রজেক্ট ম্যানেজার অথরিটি লেভেলটা কি। ধরেন আপনি আসলে একটা লোক রিক্রুট করতে চাচ্ছেন, তো আসলে প্রজেক্ট ম্যানেজার কি আসলে লোক রিক্রুট করতে পারবেন কিনা, নাকি HR যিনি আছেন তিনি হিউম্যান রিসোর্সের যিনি থাকবেন তিনি হয়তো লোক রিক্রুট করবেন, অথবা উনি ফায়ার করতে পারবেন কিনা, লোকজনকে ট্রেনিং এ পাঠাতে পারবেন কিনা। এই ডিসিশন গুলো এখানে দেওয়া থাকবে, যে প্রজেক্ট ম্যানেজার লোকজন হায়ার করতে পারবেন, ফায়ার করতে পারবেন এবং ট্রেনিং এর জন্য পাঠাতে পারবেন। বাজেট ম্যানেজমেন্ট এন্ড ভ্যারিয়েন্স, যে আপনি বাজেট যেটা আছেন সেটা কি প্রজেক্ট ম্যানেজার কমপ্লিট ডিসিশন দিতে পারবেন, নাকি এখানে স্পন্সর সাহেব যিনি আছেন উনি বাজেটটা ফাইনাল করে দিবেন প্রজেক্টের ইন্টারনাল কাজের জন্য। টেকনিক্যাল ডিসিশন গুলা কে দিবেন, যিনি কি প্রজেক্ট ম্যানেজার থাকবেন নাকি কোনো একজন টেকনিক্যাল অ্যাডভাইজার থাকবেন, সেটা টেকনিক্যাল অ্যাডভাইজারের হয়তো নামও থাকতে পারেন, অথবা ট্রিপলি ডিপার্টমেন্টের হেড যিনি আছেন তিনিও থাকতে পারেন। কনফ্লিক্ট রিজলিউশন, ধরে নেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, ইউনিভার্সিটির যে স্টেক হোল্ডার যারা আছেন প্রজেক্ট ম্যানেজার হিসেবে, এই যে স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে আপনার একটা কনফ্লিক্ট হলো, যে আপনি একটা বলতেছেন তারা বলতেছেন আরেকটা। তো এই ধরনের যদি কোন রকম দ্বৈত কোন রকম মতানৈক্য থাকে, সেই মতানৈক্যের ক্ষেত্রে আপনার সলিউশনটা কিভাবে হবে, সেই সলিউশন গুলোর জন্য একটা গাইডলাইন দেওয়া থাকবে, যে আপনার যখন কনফ্লিক্টে পড়বেন তখন আপনি স্পন্সরের কাছে যেতে পারেন, অথবা
প্রজেক্ট ম্যানেজার যেটা বলবেন সেটাই ফাইনাল, অথবা যদি বলেন টেকনিক্যাল যে অ্যাডভাইজার যিনি থাকবেন এই জায়গাটাতে, সে টেকনিক্যাল অ্যাডভাইজার যা বলবেন সেটাই ফাইনাল, অথবা চিন্তা করে দেখবেন যে আপনার বাজেটের মধ্যে রাখার জন্য প্রজেক্ট ম্যানেজার যা যা করার দরকার সেটাই ফাইনাল। সো এইটা করার পরে দেখেন এই সব ইনফরমেশন কমপ্লিট করার পরে প্রজেক্ট ম্যানেজার কি করবেন, আপনি সিগনেচার করে নিবেন যখন আপনাকে প্রজেক্টটা দেওয়া হবে। প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি সিগনেচার করে নিলেন যে উপরের যে পার্ট গুলো দেখে আসলাম প্রত্যেকটা পাস কনফার্ম আপনি বুঝে নিয়েছেন যে একটা প্রজেক্টের জন্য এই জিনিসগুলো জানা দরকার, আপনি বুঝে নিয়ে সিগনেচার করে নিলেন। প্রজেক্ট ম্যানেজার সিগনেচার করলেন, প্রজেক্ট ম্যানেজারের নাম এবং ডেট লিখে ফেললেন, এবং এখানে স্পন্সর অথবা যার জন্য প্রজেক্ট করছেন তিনি সিগনেচার করলেন। তার মানে এই ভদ্রলোক কিন্তু আপনাকে বুঝিয়ে দিলেন যে আমার প্রজেক্টের জন্য এই জিনিসগুলো তোমার জানা দরকার, টাকা দরকার, পয়সা দরকার, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট দরকার, সবগুলো কিন্তু আমি তোমাকে ইনফরমেশন জেনে দিলাম, এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি সেই জিনিসগুলো বুঝে নিলেন। সো এই প্রজেক্ট যে চার্টারটা আছে এই চার্টারের উপর বেস করে দেখেন এই বিজনেস কেসের উপর বেস করে একটা সামারি বানানো হয়েছে প্রজেক্ট চার্টার। এই প্রজেক্ট চার্টারের মধ্যে প্রজেক্ট শুরু করার জন্য আপনার যা যা ইনফরমেশন দরকার প্রত্যেকটা জিনিস এখানটাতে আছে, এবং এই ইনফরমেশন গুলো আপনি বুঝে সিগনেচার করে নিলেন কার কাছ থেকে, যে প্রজেক্ট স্পন্সর আছে তার কাছ থেকে বুঝে নিলেন। এখন তার মানে আপনার জন্য যা যা দরকার প্রজেক্ট স্টার্ট করার জন্য আপনি অথরিটি পেয়ে গেলেন। প্রজেক্ট চার্টার হলো সেই ডকুমেন্ট যে ডকুমেন্টের মাধ্যমে স্পন্সর প্রজেক্ট ম্যানেজারকে তার দায়িত্বটা, প্রজেক্ট ম্যানেজার হিসেবে তার দায়িত্বটা বুঝিয়ে দেয়। এখন প্রজেক্ট ম্যানেজার হিসেবে যখন আপনি প্রজেক্ট চার্টারটা পেলেন, প্রজেক্ট চার্টার পাওয়ার পরে তখন আপনাকে কি করতে হবে, পুরো জিনিসটাকে আপনাকে প্ল্যানিং করতে হবে যে কিভাবে আপনি পুরো প্রজেক্টটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবেন। তখন হচ্ছে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট যে প্ল্যানটা আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা করতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা করার পরে ধরেন বাকি যে কাজগুলো আছে, তার মানে আমরা এখানে আরেকটা জিনিস বলছিলাম যে প্রত্যেক আপনি টোটাল ফেজটাকে অনেকগুলো মাইলস্টোনে ভাগ করে নেবেন, অনেকগুলো মাইলস্টোন মিলে একটা ফেজ গেট হবে। সো এখন প্রজেক্ট চার্টার পাওয়ার পরে আপনি অ্যানালাইসিস করে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্ল্যানটা করে তারপরে ক্যারিং আউট দ্য ওয়ার্ক করতে হবে, স্টার্টটা করতে হবে। সো এখন দেখেন প্রজেক্ট চার্টারের মধ্যে কম্পোনেন্ট গুলো কি কি থাকতে পারে। আমরা একটা চার্ট আমরা একটা টেমপ্লেটস আপনাদেরকে দেখাইছি যে আসলে প্রজেক্ট চার্টারের মধ্যে কি কি থাকতে পারে। নর্মালি এখানে যেটা থাকে কম্পোনেন্ট গুলা, প্রজেক্ট ম্যানেজার নাম থাকবে, কোন অর্গানাইজেশন অথবা টিম কি, রিকোয়ারমেন্ট অথবা বিজনেস নিড, ডেসক্রিপশন অফ দ্য ইন্ড রেজাল্ট, মেইন ডেলিভারেবলস, স্টেক হোল্ডার ইনফ্লুয়েন্স, সামারি কেস, সামারি মাইলস্টোন, সামারি বাজেট, অ্যাজাম্পশন এন্ড কনস্ট্যান্ট। সো মোটামুটি আমরা যে টেমপ্লেটটা দেখেছি এখানে কিন্তু মোটামুটি যা যা কম্পোনেন্ট থাকা দরকার প্রজেক্ট চার্টারের মধ্যে সবগুলোই কিন্তু মোটামুটি কভার করে যায়। সো আমরা পরীক্ষার মধ্যে যেটা আসতে রাখতে পারি সেটা হলো প্রজেক্ট চার্টার বলতে কি বুঝো, একটা পরীক্ষার মধ্যে যেটা আসতে পারে প্রজেক্ট চার্টার বলতে কি বুঝো এবং এই প্রজেক্ট চার্টারে কি কি কম্পোনেন্টস গুলো থাকে সেই প্রজেক্ট চার্টারের কম্পোনেন্টস গুলো লিখো, এটা আসতে পারে পরীক্ষা। অথবা আরেকটা জিনিস আসতে পারে যে প্রজেক্ট চার্টার বলতে কি বুঝো, একটা স্যাম্পল প্রজেক্ট চার্টারের টেমপ্লেট দেখাও। সেই টেমপ্লেটসটা যদি দেখাতে পরীক্ষার মধ্যে আসতে পারে, যদি আসে সেক্ষেত্রে আমরা যে পিডিএফটা দেখালাম সেটা পরীক্ষার মধ্যে আপনারা একটা টেমপ্লেট আকারে দিতে পারেন যে কি কি জিনিসগুলা আসতে পারে। সেটা ডেফিনেটলি মার্কের উপরে ডিপেন্ড করবে, যে আপনার যদি ধরেন 5 মার্কে থাকে তাহলে হয়তো একটু বড় করে লিখবেন, যদি 3 মার্কে হয় তাহলে হয়তো একটু ছোট করে লিখবেন। সেটা হচ্ছে আপনাদের উপরে মার্কেট ডিস্ট্রিবিউশনের উপর বেস করে কতটুকু বড় কতটুকু ছোট সেটা আপনারা লিখবেন। এখন দেখেন আমরা যেটা বলছিলাম যে আমরা এই পর্যন্ত কিন্তু দেখে ফেললাম এতক্ষণ পর্যন্ত যে আমার প্রি প্রজেক্ট ওয়ার্ক এবং স্টার্টিং দ্য ওয়ার্ক। এখন এজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার ফার্স্ট কাজ হবে এই প্রজেক্ট ম্যানেজমেন্টটাকে কিভাবে আপনি প্রজেক্টটাকে ম্যানেজ করবেন সেটার প্ল্যানিংটা শুরু করা, এবং এইখান থেকে বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজারের কাজটা শুরু হয়। ঠিক আছে, এবং এই স্টার্টিংটা শুরু হয় এই প্রজেক্ট চার্টারটাকে ভালোভাবে অ্যানালাইসিস করে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা শুরু করার মধ্য দিয়ে। সো এখন আমরা যদি একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের টেমপ্লেট দেখি, আমরা যদি একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের টেমপ্লেট দেখি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আসলে কি কি থাকে। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের যে টেমপ্লেটটা আছে, যা যে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট চার্টার পেয়ে গেলেন, চালার পর কমপ্লিট করার পরে আপনাকে যেটা করতে হবে প্রথমেই এই প্রজেক্টটাকে ফেজে ভাগ করে নিতে হবে যে আপনি কয়টা ফেজে প্রজেক্টটাকে ভাগ করতে চান। সো সিম্পলি ধরেন আমরা কিছুক্ষণ আগে ধরেই বলে আসতেছিলাম যে আমরা যখন একটা প্রজেক্ট ম্যানেজ করতে যাব, প্রজেক্ট ম্যানেজ করতে গেলে
আমরা বডি অফ নলেজ থেকে যেটা দেখেছি, প্রজেক্টটাকে আমরা যদি 5টা ফেজে ভাগ করে নেই, যে ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল এবং ক্লোজিং ফেজ, যদি আমরা এই 5টা ফেজ ভাগ করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা যে টেমপ্লেটটা এখানে দেখাচ্ছি, এই টেমপ্লেট অনুযায়ী যে টাস্কগুলো আছে, সেই টাস্কগুলো যদি আপনি করতে পারেন, সেই টাস্কগুলো করলেই কিন্তু আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানিংটা কমপ্লিট হয়ে যাবে। কিভাবে দেখেন, আমরা যেটা করলাম সেটা হলো যে আপনি যখন এই প্রজেক্ট চার্টারটা পেয়ে গেলেন, তখন আপনি প্ল্যানিং করার জন্য এই পার্টটা পুরোটা আপনাকে কমপ্লিট করতে হবে, যে কিভাবে আপনি প্ল্যানিংটা করবেন। এই পার্টের মধ্যে যতগুলো আইটেম আছে, প্রত্যেকটা আইটেম ধরে ধরে আপনাকে প্ল্যান করতে হবে। এই প্ল্যানিংটাই কি করবেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং এর মধ্যে আসবে। তো এখন যেহেতু আমরা এই 5 থেকে 13 পর্যন্ত এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানি না, দ্যাটস ওয়াই কিন্তু অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমরা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা করতে পারবো না। বাট আমরা একটু আইডিয়া নিব যে আসলে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আসলে কোন কোন জিনিসগুলো থাকতে পারে, যাতে করে আমরা যখন সামনের দিকে যাব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রসেস গুলো বুঝবো, বোঝার সময় যাতে আমাদের কোনো রকম কনফিউশন না হয়। তো এখন দেখেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আমরা যদি 5টা ফেজে ভাগ করে নিই, ধরে নিচ্ছি আপনার ফেজ 1 এর মধ্যে আমরা কি বলতেছি, ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল এবং ক্লোজিং ফেজ, এবং এই ফেজগুলোর মধ্যে কি ডেলিভারেবলস গুলো কি কি দিবেন। যেমন ধরেন আপনি 250 কেভিএ সোলার প্যানেল বসাবেন, তো প্রথম ফেজের মধ্যে ইনিশিয়েশনের মধ্যে কি দিবেন আপনি, ইনিশিয়েশনের মধ্যে আপনি হয়তো থাকতে পারে যে আপনি একদম হাই লেভেল যে স্কোপ যেটা আছে, স্কোপ ম্যানেজমেন্টটা আপনি ফাইনাল করবেন। স্কোপ মানে কি, প্রজেক্টের জন্য আপনি কি কি করতে চান। প্ল্যানিং ফেজের মধ্যে কি দিবেন, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান দিবেন। এক্সিকিউশনের মধ্যে কি দিবেন, যে আপনি যে কাজগুলো আছে, ইনস্টলেশন যেগুলো আছে, ইনস্টলেশন অফ সোলার প্যানেল, ক্যাবলিং, স্ট্রাকচার, তারপর হচ্ছে আপনার ডিসি স্ক্যাডার সিস্টেম টু মনিটর দা পাওয়ার জেনারেশন। মনিটরিং কন্ট্রোলের মধ্যে আপনি দেখবেন যে আসলে এই ডিসিএস সিস্টেমের মাধ্যমে যে ডাটাগুলো আসতেছে, সেই ডাটার মধ্যে আপনার যে রিকোয়ারমেন্ট যেটা ছিল, সেই রিকোয়ারমেন্টস এর মধ্যে কোনো গ্যাপ আছে কিনা। ক্লোজিং ফেজের মধ্যে দেখবেন যে যদি কোনো রকম গ্যাপ না আসে, এবং আপনার যেই ইনিশিয়েশনে যে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান ছিল, সেই স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান থেকে আপনার যে গ্যাপটুকু আছে, কোনো গ্যাপ না থাকলে সেই গ্যাপটা আপনি ধরে নেবেন যে আপনার প্রজেক্টটা ক্লোজ হয়ে গেছে। সো এটা হলো আপনার ফেজটা ভাগ করে নিলেন, কতগুলো ফেজে করবেন। এখন দেখেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস আপনি তো এই 5টা ফেজে ভাগ করে নিলেন প্রজেক্টটাকে। ভাগ করার পরে আমরা ধরেন টোটাল যে নলেজ এরিয়া গুলো আছে, সেই নলেজ এরিয়া গুলোর মধ্য থেকে কোন কোন প্রসেস গুলো আমরা ফাইন্ড আউট করবো। সো এই যে প্রসেস যেগুলো আছে, আপাতত এই জিনিস সম্পর্কে আমরা যেহেতু জানি না, সামনের দিকগুলোতে শিখবো। সো এই জিনিসগুলো আপাতত ধরে রাখি, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন আপনি প্ল্যান করবেন, কারণ আমাদের যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচার অনুযায়ী আপনি একজন এক্সপার্টিস প্রজেক্ট ম্যানেজার, তো সেই হিসাবে কিন্তু আপনি কাজ শুরু করেছেন, বাট বাস্তবে কিন্তু আমরা জানি না। সো দ্যাটস ওয়াই আপনাদের কাছে মনে হবে এটা আগে কেন শিখছি, এটা তো পরে শিখলেই হতো সবগুলো শাখা শেখার পরে। বাট যেহেতু আমাদের পুরো প্রজেক্টটা টপ ভিউ থেকে দেখছি, টপ ভিউ থেকে দেখার কারণে আপনাকে কি করতে হবে, পুরো প্ল্যানিংটা আগে আসবে এবং এক্সিকিউশন গুলো স্টেপ বাই স্টেপ আমরা সামনে একটা একটা করে শিখবো। সো এই যে প্রসেস, যে নলেজ এরিয়া যেগুলো আছে, সেই প্রসেস যেগুলো আছে এবং এই ডিসিশন গুলো আছে, এই ডিসিশন গুলো আমরা যখন এই ইন্ডিভিজুয়াল নলেজ এরিয়া গুলো শিখবো, তখন আমরা একটা একটা করে শিখে নিব। সেম একইভাবে এই প্রসেস গুলোর জন্য, এই নলেজ এরিয়ার জন্য আমি কোন কোন টুলস এন্ড টেকনিক গুলো আছে সেগুলোও আমরা আস্তে আস্তে শিখবো। ভ্যারিয়েন্স এবং বেসলাইন ম্যানেজমেন্ট। এখন দেখেন, আমার এখানে ট্রিপল কনস্ট্রেন্ট ছিল, তাই না। আমরা প্রজেক্টের জন্য ট্রিপল কনস্ট্রেন্ট ফলো করি, একটা হলো স্কোপ ভ্যারিয়েন্স, একটা শিডিউল ভ্যারিয়েন্স, আর একটা হলো কস্ট ভ্যারিয়েন্স। সো স্কোপ, শিডিউল এবং কস্ট, এই তিনটাই হলো আমাদের মেজর পার্ট। এখন দেখেন, স্কোপ ভ্যারিয়েন্স এর জন্য আসলে আমার স্কোপ কত পার্সেন্ট ভ্যারিয়েন্স আসতে পারে। ধরেন আপনি টাইমলাইন দিলেন 30 ডেজ, 30 ডেজ এর মধ্যে যেহেতু আমরা প্রবাবিলিটির মধ্যে আসছি, আমরা শিডিউল ম্যানেজমেন্টের মধ্যে দেখেছি যখন আমরা পার্ট অ্যানালাইসিস করি, 3টা পার্ট থাকে, একটা হলো অপটিমিস্টিক, একটা মোস্ট লাইকলি, একটা পেসিমিস্টিক। সো ইন দ্যাট কেস ওই অ্যানালাইসিস করে আপনি দেখাতে পারেন যে আমার স্কোপ ভ্যারিয়েন্সটা কি কতটুকু আসতে পারে, +-5% অথবা 5 ডেজ। শিডিউল ভ্যারিয়েন্স কেমন আসতে পারে, কস্ট ভ্যারিয়েন্স কেমন আসতে পারে, এই পার্টগুলো এই জায়গাতে নরমালি আসে। আর ওভারঅল প্রজেক্ট রিভিউ এর মধ্যে যদি আপনার কোনো কিছু মনে হয় যে আসলে কোনো জিনিস থাকা দরকার, সেই জিনিসগুলো আমরা এখানে ফাইনাল করবো। এখন দেখেন, এই শিটটা থেকে আপনি খুব ক্লিয়ার যে আপনি প্রজেক্টটাকে টোটাল কয়টা ফেজে ভাগ করছেন এবং প্রত্যেকটা ফেজ অনুযায়ী কি কি জিনিস আপনি আউটপুট দিচ্ছেন, এবং কোন কোন নলেজ এরিয়াগুলো আপনার প্রজেক্টের জন্য জানা দরকার, এবং এই নলেজ এরিয়ার জন্য কোন কোন প্রসেস আপনি ফলো করবেন।
এবং এই প্রসেসগুলো যখন ফলো করবেন, এই প্রসেসের জন্য কোন কোন টুলস এন্ড টেকনিক গুলো ফলো করবেন, যাতে করে এটা আগে ফাইনাল করে নিলে ডিসিশন সহজটা কি হয় দেখেন, আপনি যখন এক্সিকিউশন করতে যাবেন, আপনার কাছে যখন কোনো গাইডলাইন থাকবে না, তখন আপনি তখন হাতটাই বাড়াবেন যে আসলে আমি এটা করবো না, ওইটা করবো, ওইটা করবো না, সেটা করবো। দ্যাটস ওয়াই আপনি কোন কোন প্রসেস ফলো করবেন এবং এই প্রসেসটার জন্য কোন কোন টুলস এন্ড টেকনিক গুলো ফলো করবেন, সেই জিনিসগুলো কিন্তু আগে থেকে ডিসিশন নিয়ে ফেলছেন, যাতে করে যখন এক্সিকিউশন করতে যাবেন কোন রকম যাতে কনফিউশন না হয়। এখন এই নলেজ এরিয়া এবং টুলস এন্ড টেকনিক গুলো মাথায় রাখেন। এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা নলেজ এরিয়া যখন ইন্ডিভিজুয়ালি শিখবো, তখন বাই ডিফল্ট আমরা একটা একটা করে এই জায়গা থেকে নলেজ গুলা গেইন করতে থাকবো। সো দেখেন এই ক্ষেত্রে তাহলে প্রজেক্ট চার্টার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটার মধ্যে কি কি থাকলো, কয়টা ফেজে ভাগ করব, কি কি নলেজ এরিয়ার মধ্যে কোন কোন প্রসেস গুলো নিব এবং কোন কোন টুলস এন্ড টেকনিক গুলো ফাইনাল করব, এবং তিনটা যে ট্রিপল কনস্ট্রেইন্ট আছে, স্কোপ, বাজেট এবং টাইম, এই তিনটার যদি কোনো ভ্যারিয়েশন আসে, এই ভ্যারিয়েশন গুলো আমরা কিভাবে টেক কেয়ার করব। সো এই পর্যন্ত আসলো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে। সো এখন দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে যদি আমরা হিসাব করি, যে এই জায়গাটার মধ্যে দেখবেন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে অনেক কিছু আছে। তো মোটা দাগে আমরা নলেজ এরিয়া যেগুলো আছে, আমি যে টেমপ্লেট গুলো ফলো করেছি, নর্মালি ওই টেমপ্লেটের যে আইটেম যেটা আছে সেটা ফলো করতে পারেন, এবং এর বাইরেও কিছু প্রজেক্ট ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টস গুলোও কিন্তু এই নলেজ এরিয়া গুলো থেকে আসবে। সো আপনাদের এখানে পরীক্ষার মধ্যে যেটা আসতে পারে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান যেটা আছে সেটা সম্পর্কে কি বুঝো এবং কি কি কম্পোনেন্টস থাকতে পারে টেমপ্লেটস আকারে দেখাও। তাহলে আমরা যেটা করব যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা কি জিনিস, যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা হচ্ছে যে কিভাবে প্রজেক্টটা আমি এক্সিকিউট করব সেটা দেখানো, সেটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সেটা বলে আমরা যেটা করব, একটা টেমপ্লেটস যেটা আমরা দেখালাম সেই টেমপ্লেটসটা হয়তো পরীক্ষার খাতায় লিখে দিতে পারি। তাইলে আমরা বুঝবো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট জিনিসটা কি জিনিস এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের কম্পোনেন্টস গুলা, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কম্পোনেন্ট গুলো আসলে কি কি জিনিস। ঠিক আছে, সো এই পর্যন্ত আমরা যেটুকু শিখলাম, এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে? দুইটা মেজর জিনিস শিখেছি, একটা হলো প্রজেক্ট চার্টারটা কি জিনিস এবং এটার কম্পোনেন্ট গুলা কি কি, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা কি এবং এটার কম্পোনেন্টস গুলো কি কি হওয়া দরকার। পাশাপাশি ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের জন্য টোটাল 5টা যে ফেজ আছে, সেই 5টা ফেজ সম্পর্কে আমরা জেনেছি। সেই 3টা জায়গা থেকে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। স্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট টেম্পলটা কি ফুল দিতে হবে? এটা মার্কস এর উপর বেস করে। হ্যাঁ, আপনারা যেমন এখানে আমরা যে টেমপ্লেটসটা দেখিয়েছি, ধরেন যদি 5 মার্ক থাকে, ধরেন এটা তো আমি একটা টেমপ্লেট দেখিয়েছি, যদি 5 মার্ক থাকে তাহলে হয়তো আপনি চেষ্টা করবেন এখানে 5টা করে নলেজ এরিয়া দেওয়ার জন্য, 1 2 3 4 5। যদি 3 মার্কস থাকে তাহলে চেষ্টা করবেন এখানে 3টা করে নলেজ এরিয়া দেওয়ার জন্য, এখানে 3টা দিলেন, এখানে 3টা দিলেন, এখান থেকে 3টা দিলেন, ওভারঅল এরকম আর কি। ঠিক আছে, যদি 5 মার্ক থাকে তাহলে 5টা করে দিলেন প্রত্যেকটা জায়গাতে। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। আচ্ছা, সো এর বাইরে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। নাবিল কি শুনতে পাচ্ছেন আমাকে? নাবিল? জি স্যার, শুনতে পাচ্ছি। প্রজেক্ট চার্টারটা কি কি বুঝলেন? হোয়াট ইজ প্রজেক্ট চার্টার? প্রজেক্ট চার্টারটা হইতেছে মানে একটা চার্ট দেওয়া থাকবে, সেখানে মানে একটা প্রজেক্টের জন্য যা যা লাগে সেগুলোকে চার্ট হিসেবে মানে করা, এটা আর কি। এই ডকুমেন্টসটা কি প্রজেক্ট ম্যানেজার তৈরি করবেন না কে তৈরি করবেন ডকুমেন্টসটা? জি, যে প্রজেক্টের দায়িত্বে থাকবে স্যার সেই তো স্যার এটা তৈরি করবে স্যার, যাকে লাগবে তা নিয়ে চার্টটা তৈরি করবে। আচ্ছা, প্রজেক্ট চার্টার প্রজেক্ট ম্যানেজার তৈরি করবেন না প্রজেক্ট স্পন্সর তৈরি করবেন? স্যার প্রজেক্ট ম্যানেজার তৈরি করবেন, তারপরে সেটা আমরা স্পন্সরকে দেখাবো স্যার, তারপর তারা স্পন্সর করবে আমাদের। নাইমুজ্জামান আছেন? নাইমুজ্জামান? নাইমুজ্জামান? নাইম ইসলাম? হ্যাঁ স্যার বলেন। স্যার আচ্ছা, প্রজেক্ট চার্টার কে তৈরি করবেন, প্রজেক্ট ম্যানেজার আর প্রজেক্ট স্পন্সর?
স্যার বুঝি নাই। বললাম প্রজেক্ট চার্টার যে ডকুমেন্টসটা আছেন এই ডকুমেন্টসটা কে তৈরি করবেন? প্রজেক্ট ম্যানেজার তৈরি করবেন না প্রজেক্ট স্পন্সর তৈরি করবেন? স্যার প্রজেক্ট স্পন্সর। স্পন্সর তৈরি করবেন। তো প্রজেক্ট স্পন্সর তৈরি করেন, সেই স্পন্সর এই কাগজটা কাকে দিবেন? প্রজেক্ট চার্টারটা প্রজেক্ট স্পন্সর তৈরি করবেন, তৈরি করে কাকে দিবেন এটা ডকুমেন্টসটা? প্রজেক্ট ইঞ্জিনিয়ার। প্রজেক্ট ম্যানেজার করে। প্রজেক্ট ম্যানেজারকে দিবেন। ওকে, প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট চার্টারটা পেয়ে বুঝে ফেললো যে প্রজেক্ট চার্টারের মাধ্যমে তাকে দায়িত্বটা বুঝাই দেওয়া হয়েছে। তার মানে প্রজেক্ট স্পন্সর প্রজেক্ট চার্টারটা প্রজেক্ট ম্যানেজারের কাছে হ্যান্ড ওভার করে বলবেন যে তুমি এই প্রজেক্ট চার্টার অনুযায়ী আজকে থেকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্বটা পেলে এই প্রজেক্টটা করার জন্য। তো এই ডকুমেন্টসটা পাওয়ার পরে প্রজেক্ট ম্যানেজারের প্রথম কাজটা কি হবে? কোনিয়া তালুকদার। বখতিয়ার। বখতিয়ার কি আছেন? সামান্তা ইসলাম আছেন? সামান্তা ইসলাম আছেন? জি স্যার। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট চার্টার পাওয়ার পরে প্রথম কি কাজটা করবেন? কি কাজ করবেন প্রথমে বলতে পারবেন কেউ? স্যার এই চার্টারটা ভালো মতো বুঝে নেবে যে যে কি কি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, কি কি আমার অ্যাভেলেবেল আছে, কি কি আমার জোগাড় করতে হবে, এরকম জিনিস। আচ্ছা, তারপরে কি করবেন? স্যার কি কি স্কোপ করতে হবে, শিডিউল প্ল্যান করতে হবে, বাজেট প্ল্যান করতে হবে। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। এই জিনিসটা আমি আরেকবার একটু বলছি, এই জিনিসটা হয়তো একটু কনফিউশনে আছেন। এই পার্টটুকু আমরা যদি এই পার্টটুকুর মধ্যে আগে আসি, এই পার্টটুকু হচ্ছে 1 আর এই পার্টটুকু হচ্ছে 2। সো প্রজেক্ট স্পন্সর কি করবেন? এই প্রজেক্ট চার্টারটা প্রজেক্ট ম্যানেজারের কাছে দিবেন, দেওয়ার পরে প্রজেক্ট ম্যানেজার ফার্স্টে কি করবেন? এই প্রজেক্ট চার্টারটা ভালোভাবে অ্যানালাইসিস করে ওভারঅল প্রজেক্টটা কিভাবে করবেন সেটার জন্য একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করবেন। ঠিক আছে? সো এখন দেখেন এখানে প্রজেক্ট স্পন্সর যিনি আছেন তিনি কিন্তু প্রজেক্ট চার্টারটা হ্যান্ড ওভার করবেন। এখানে আরেকটা জিনিস, প্রজেক্ট স্পন্সর কিন্তু নিজে হয়তো প্রজেক্ট চার্টারটা নাও বানাতে পারেন। কারণ কি, এই পুরো পার্টটা করার জন্য আরেকজন কিন্তু প্রজেক্ট ইঞ্জিনিয়ার থাকতে পারেন অথবা বিজনেস কেস অ্যানালিস্ট থাকতে পারেন, তিনিও হয়তো প্রজেক্ট চার্টারটা বানাতে পারেন যদি কোম্পানি অথবা অর্গানাইজেশনের সাইজটা বড় হয়। আর যদি কোম্পানি অর্গানাইজেশন সাইজ ছোট হয় তাহলে কিন্তু প্রজেক্ট স্পন্সর নিজেই প্রজেক্ট চার্টারটা তৈরি করতে পারেন। ঠিক আছে? সো দুইটা পার্ট, একটা হলো প্রি প্রজেক্ট ওয়ার্ক, আরেকটা হচ্ছে প্রজেক্ট এক্সিকিউশন পার্ট। সো এই প্রজেক্ট এক্সিকিউশন পার্টের প্রথম কাজটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা। সো একটা হলো প্রজেক্ট চার্টার, যেটা স্পন্সর প্রজেক্ট ম্যানেজারকে দিবেন, আর এই প্রজেক্ট চার্টার পাওয়ার পরে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করবেন সেটার জন্য একটা ওভারঅল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা করবেন। সো বেসিক্যালি এটাই পার্ট। আর এই প্রজেক্ট চার্টারের মধ্যে কি কি ডকুমেন্টস থাকা দরকার, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে কি কি জিনিস কনসিডার করা দরকার, সেই দুইটার আমরা টেমপ্লেটসটা দেখলাম। সো এরপরে আমরা যেটা দেখব, আমরা এই স্কোপ ম্যানেজমেন্ট যে পার্টটুকু আছে মোটামুটি এই পার্ট থেকে আমরা যেটা দেখব প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট পার্ট অথবা প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টটা কিভাবে করা যায়, এই পার্ট সম্পর্কে আমরা আমাদের পার্ট সি যে ক্লাসটা আছে সেই ক্লাসটার মধ্যে দেখবো ইনশাআল্লাহ। সেকশন বি রোল কল করছি 1015।
Doors will open on the 1015, section B. 1015, sir. 129. 138. 174. Yes, sir. 177. 204. Yes, sir. 205. Present, sir. 206. 207. Yes, sir. 209. Yes, sir. 10. Yes, sir. 12. 14. Yes, sir. 15. Yes, sir. 19. Yes, sir. 20. Yes, sir. 21. 22. Yes, sir. 22. 24. 25. 26. Yes, sir. 27. Yes, sir. 28. Yes, sir. 29. Yes, sir. 30. 33. Present, sir. 30, sir. 30. 36. 37. 38. Yes, sir. 40. 43. Yes, sir. 44. 45. 47. Yes, sir. 47. 51. Yes, sir. 53. Yes, sir. 56. 57. Yes, sir. 58. Yes, sir. 59. 60. Yes, sir. 76. Yes, sir. 83. সেকশন বি কেউ বাদ করেছেন? Sir, 230. Sir, 253. একজন একজন করে বলেন। একটু ভুল হয়েছে স্যার। 253. একজন একজন করে বলেন। একজন বলেন। Sir, 1015. 1015, ওকে। তারপরে 244. 244, তারপরে 230. 245 দেওয়া হয়েছে। 230. 230 দেওয়া হয়েছে। Sir, 225. 225 দেওয়া হয়েছে। আর কেউ আছেন? পরে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না, কেউ থাকলে বলতে পারেন, ঠিক আছে? ওকে, সেকশন বি যারা আছেন 3 নাম্বার ক্লাসে দিয়েছিলেন। 253 দেওয়া হয়েছে। তো সেকশন বি যারা আছেন 12:15-তে 3 নাম্বার ক্লাস লিংকে জয়েন করবেন। থ্যাংক ইউ। সেকশনে লোড করছি 1030 1030 003 Yes, sir. 004 005 sir. Yes, sir.